শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনায় কোরবানি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ টিপু সুলতান। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক শিশু বক্ষব্যাধি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল, ডক্টর সারাবান তহুরা এবং আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছেন বিসিকের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক হাসান এনডিসি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে কাছে পাবো। কথা আর না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই অধ্যাপক আহমেদ আবুল কালাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনাকালে কোরবানি। এই মুহূর্তে আমরা যখন আলাপ করছি, দুয়ারে করা নাড়ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দুটি যে আনন্দ উৎসব, তার একটি হচ্ছে ঈদ উল আজহা। সেই ঈদ উল আজহা এবং বলাই হয়ে এবারকার যে প্রেক্ষাপট, তাতে আমরা বলতেই পারি যে ত্যাগের মহিমায় উজ্জ্বল হওয়া যে ঈদ, সেটি এবার যতটা আনন্দ দিবে তার চেয়ে বেশি হয়তো শঙ্কা রয়েছে। পুরো বিষয়টি নিয়ে যদি আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর এই দুটো ঈদ উদযাপন করি মুসলিম হিসাবে, এবং এটি ইসলামের ধর্মীয় কর্তব্য এবং একজন মুসলিমের ইমানের দাবি, ইসলামের দাবি। করোনা আমাদের দুয়ারে আঘাত এসেছে, গতবারও এসেছিল, এবং আমরা আশা করছি অতি সত্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা উঠিয়ে নেবেন বা আমরা মুক্তি পাব, সেটি ভ্যাকসিনের মাধ্যমে হোক বা যেভাবে এসেছে সেভাবে হয়তো আমরা মুক্ত হব। কিন্তু ইবাদত বন্দিগি যেটা আপনি বলছেন যে ধর্মীয় উৎসব, সর্বজনীন উৎসব, সেটিও পালন করতে হবে। জীবনযাত্রা, জীবনের যতগুলো চাহিদা রয়েছে আমরা সংকটের মধ্যেও কিন্তু সবগুলো পরিপালন করি, অনুরূপ ধর্মীয় যে বিষয়গুলোও রয়েছে সেটাও পরিপালন করতে হবে। কিন্তু দেখার বিষয় হলো এই যে ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে বিকল্প আছে, কিন্তু প্রাণের কোনো বিকল্প নেই। সুতরাং যেখানে যেখানে প্রাণের ঝুঁকি রয়েছে, স্বাস্থ্যহানির ঝুঁকি রয়েছে, সেখানে কিন্তু বেশি সতর্ক হওয়ার বিষয়। আর ইসলাম ধর্ম এতটা উদার এবং এতটা মানবিক যে সে নিজের থেকে নিজকে প্রত্যাহার করে নেয় যদি মানুষের স্বাস্থ্যের ঝুঁকি থাকে, প্রাণের ঝুঁকি থাকে, সম্পদের ঝুঁকি থাকে। অর্থাৎ এটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। শরিয়ার যে মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে মানুষের প্রাণ রক্ষা করা, সম্পদ রক্ষা করা, জীবন রক্ষা করা, মান সম্মান রক্ষা করা, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, বোধ এটা রক্ষা করা। এগুলোকে বিকিয়ে দিয়ে, এগুলোকে বিসর্জন দিয়ে ধর্ম পালন নয়। পাশাপাশি ধর্মীয় বিষয়টাকেও সেটাও গুরুত্ব দিতে হবে, এগুলো সংরক্ষণ করা সাপেক্ষে। তো এবং দেখা গেল যে গতবারও এবং এবছরও যেখানে যেখানে করোনার যদি লকডাউন হয়, করোনার পশু সংগ্রহ করা সম্ভব না, বা বন্যা হলো, করোনাও হলো, পশু সংগ্রহ করা গেল না, তো একজন মুসলিম 10, 11, 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে। তার সামর্থ্য রয়েছে একটি বা একাধিক কোরবানি দেয়ার, কিন্তু পশু সংগ্রহ করা সম্ভব হলো না, সেটি স্বাস্থ্যবিধি রক্ষার স্বার্থে। তখন ইসলাম উৎসাহিত করে না যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পশু সংগ্রহ করতে হবে আর কোরবানি জবাই করতে হবে। এবং সারা মুসলিম বিশ্ব থেকেই ফতোয়া এসেছে যে এমন যদি কোনো এলাকায় হয় লকডাউনের প্রেক্ষিতে, বন্যার প্রেক্ষিতে পশু সংগ্রহ করার সময় পশু সংগ্রহ করবে না, কোরবানি সাকেত হয়ে যাবে। ওই পরিমাণ সম্পদ ধনী ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব তিনি দান করে দেবেন। অনুরূপ, তবে এটা তো আমাদের দেশে ঘটেনি, কিন্তু আমরা যে পশু সংগ্রহ করার থেকে শুরু করে জবাই করা, বিতরণ করা, সকল ক্ষেত্রে করোনা পরিস্থিতিকে লক্ষ্য রাখা সময়ের দাবি, এবং কোনোভাবেই ইসলাম এটাকে অস্বীকার করেন। এটি হলো মৌলিক বিষয়। সুতরাং আমরা পশু সংগ্রহ করব, সেখানে যদি অনলাইনে সংগ্রহ যারা করেছে এটা ভালো, অথবা যেখানে পশু উৎপাদন হয় সেখানেই যদি সংগ্রহ করে সেখানে রেখে দিয়ে করা হয়, এটিও স্বাস্থ্যসম্মত। তারপর যে বাজার ব্যবস্থা করেছে সরকার, রাষ্ট্র করেছে, আমরা করেছি, সেখানেও স্বাস্থ্যবিধি রক্ষা করে বাজার থেকে পশু সংগ্রহ করা, এটি কিন্তু ধর্মীয় কর্তব্য। এটা ভুললে চলবে না, আমাকে কোরবানি দিতেই হবে অতএব স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে, এটি কিন্তু ইসলাম উৎসাহিত করে না। গরু বাড়িতে আনলাম, এখানে 7 ভাগে
সাধারণত 7টি ফ্যামিলি একটা গরুর পেছনে থাকতেই পারে। গরু দেখা, পরিপালন করা, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে। ইসলাম এটা উৎসাহিত করে না যে এখানে কোরবানির নামে, ধর্মীয় বিধান পালন করার নামে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে হবে, বরং স্বাস্থ্যবিধি রক্ষা করা এটিও কিন্তু ধর্মীয় কর্তব্য। স্বাস্থ্যবিধি রক্ষা করা যেমন স্বাস্থ্যের খাতিরে সামাজিক রাষ্ট্রীয় কর্তব্য, ধর্ম এই কর্তব্যকে উৎসাহিত করে সেটি রক্ষা এবং করা। সংক্রামক ব্যাধির ব্যাপারে তো স্পষ্ট নির্দেশনাই রয়েছে। হ্যাঁ, এবং সেই বিষয়টিও যদি একটু ছোট করে উল্লেখ। হ্যাঁ, সংক্রমণ তো এটা হতেই পারে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেখানে রয়েছে যে সংক্রমণ ব্যাধির সময় উটগুলোকে দূরে রাখতে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খায়বারের সময়, অর্থাৎ ৫ম বা ৬ষ্ঠ হিজরিতেও কিন্তু এই একটা মহামারী দেখা গেল। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা বয়াত করতে এসেছেন, তখন আল্লাহ রসুল দূরে থাকতেই বলেছেন যে আপনার বয়াত আমি করেছি, অর্থাৎ স্বাস্থ্যবিধি রক্ষা করার। তারপর সবচেয়ে বিস্ময়কর হলো ফেররা আনিল মাজুম ফেরারাকা আনিল আসাদ, অর্থাৎ তুমি অতিমারি বা মহামারী, তখন মহামারী ছিল কুষ্ঠরোগ, এই মহামারীর থেকে সেভাবে দূরে সরিয়ে থাকো যেভাবে একটা মানুষ বাঘ বা সিংহর থেকে দূরে সরে। সহিহ বুখারীর হাদিস, ফেররা আনিল মাজুম ফেরারাকা আনিল আসাদ, অর্থাৎ বাঘ বা সিংহর থেকে যেভাবে ভয় দূরে থাকে এভাবে দূরে থাকা, অর্থাৎ স্বাস্থ্যবিধি রক্ষা করা। এবং সংক্রমণকে অর্থাৎ যেভাবে স্বাস্থ্যবিধি রক্ষা করতে ডাক্তারগণ বলেন ওইটা অনুসরণ করা, এটি ধর্মীয় কর্তব্য। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি এ পর্যায়ে ডক্টর সারাবন্ত তহুরা আপনার কাছে যাব। ডক্টর সারাবন্ত তহুরা, শুনছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আমাদের যে আজকের আলোচ্য বিষয় করোনায় কোরবানি, বিগত বছরও বলছিলেন যে গত বছরও ঠিক এইরকম একটি পরিস্থিতিতে, এরকম পরিস্থিতি বলা ঠিক হবে না, কারণ তখন হয়তো সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা এখন যে ঊর্ধ্বগতি সেটি সেরকম সময় ছিল না। আরও তুলনামূলকভাবে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এবার আমাদেরকে ঈদুল আজহা উদযাপন করতে হচ্ছে। সেই জায়গাতে আপনি বিশেষতই শিশুদের ব্যাপার তো বলবেনই, পাশাপাশি অন্যান্য বিষয়ে স্বাস্থ্যবিধি কিভাবে মানা যায় এবং পুরো বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, কিছুক্ষণ আগেই তো আমরা খুব সুন্দর ব্যাখ্যা শুনলাম যে আমাদের যখন ধর্মীয় দিক থেকেও বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের একটা অতিমারি চলছে, সেখানেও কিন্তু সুনির্দিষ্ট আমাদের নীতিমালা আছে ধর্মীয়, যে তার মানে কি স্বাস্থ্য রক্ষাটা কিন্তু অনেক বেসিক একটা ব্যাপার। সেখানে যদি মনে হয় যে কোরবানির একটা পশু দেখার জন্য ওই যে 6টা বা 7টা ফ্যামিলি একসঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই এটাকে এখন এই ধরনের রিচুয়াল থেকে আমাদের দূরে রাখতে হবে। তবে আরেকটা ব্যাপার যেটা, যে কোরবানির পশু একদম বাসায় এনেই করতে হবে তা কিন্তু না। দেখেন, এই যে আপনারা স্টুডিওতে যে কথা বলছেন, আমি তো বাসায় থেকেই আমি এই কথা বলছি, বাট আমরা সবাই একসঙ্গেই আছি, তাই তো? একটা প্রোগ্রাম চলছে। এখন তো সবকিছুই এরকম পরিবর্তিত হয়ে গেছে। তো কোরবানিটাও যদি আমরা এখন অনলাইনে গরু কেনা, তারপর হচ্ছে যে এভাবে এবং সহি মানে মোতাবেক যেভাবে আর কি কোরবানি দেওয়া হয় সবার নাম দিয়ে, ওভাবে যদি কোরবানি আমার বাসায় না হয়ে একটা নির্দিষ্ট জায়গায় হলো, সেখানে যদি সেভাবে যেমন ধর্মীয় ভাবে 3 ভাগে ভাগ করে কোরবানির মাংস বিতরণ করার ব্যাপার আছে, ওভাবে যদি অন্যরা কেউ করে দিল, এটা কিন্তু খুব ভালো একটা পলিসি বলে আমার মনে হয়। সেই ক্ষেত্রে আর যদি মনে হয় যে না, আমি পশুর হাটে যেই কিনবো, আমি একাই একটা কোরবানি দিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমার পরামর্শ আপনি যান, বেশি মানুষ সবাই একসঙ্গে যাবেন না। অনেকেই যেটা করে থাকেন যে বাচ্চাদেরকে সাথে নিয়ে যান, তারা ভাববেন একটা উৎসব মুখর পরিবেশে যাচ্ছে বা বাচ্চাটা আনন্দ পাবে। এবার এসব থেকে একটু দূরে থাকুন, কারণ এবার যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা চলছে, সেটা কিন্তু আমরা দেখছি যে সমান হারে শিশুরা আক্রান্ত হচ্ছে। শুধু তাই না, গর্ভস্থ মানে শিশু, সেও আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করছে। এবার সবচেয়ে ভয়াবহ যে দিকটা, যেটা আমরা গত বছর দেখিনি, সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের রিস্কটা এবার খুব বেশি দেখা যাচ্ছে। যারা গর্ভবতী মা, তারা হচ্ছে যে আক্রান্ত হচ্ছে, ইভেন গর্ভের সন্তান এবং মাও মারা যাচ্ছে। এটা আপনারা সবাই আমরা দেখছি। তার মানে এখন শুধু বড়রা না, নারী, শিশু,
গর্ভবতী নারী সবাই এবার সমান তালে আক্রান্ত হচ্ছে এবং মর্টালিটি রেট অনেক বেড়ে গেছে কোভিড এর যে আমাদের মর্টালিটি দেখছি। তো ডেফিনেটলি আপনাকে সেসব স্মরণে রাখতে হবে। আপনি হয়তো ভ্যাকসিনেটেড, ভাবছেন যে আমি ভ্যাকসিনেটেড, তো আমি হচ্ছে যে কোরবানি পশু নিয়ে আসলাম, কিন্তু আপনার বাসায় আপনার শিশুটি তো ভ্যাকসিনেটেড না, কাজেই আপনার বাসায় তো হচ্ছে একজন গর্ভবতী নারী থাকতে পারে বা একজন প্রাপ্তবয়স্ক বা একদম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকতে পারে, যার মাধ্যমে সে আক্রান্ত হয়ে হয়তো আপনি মারা যাবেন না, কিন্তু আপনার থেকে অন্যরা যারা খুব রিস্কে আছে তারা তো মারা যেতে পারে। তো এই ব্যাপারগুলো অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি জানো তাহলে মাস্ক পরিধান করুন। এবং আরেকটা কথা আমি বলছি, যেই মাস্ক পরে আপনি কোরবানির পশু কিনতে যাচ্ছেন, আসার পরে সেই মাস্কটা ডিসপোজেবল মাস্ক ইউজ করুন, সেটা ফেলে দেন। আসার পরে হচ্ছে স্বাস্থ্যবিধিগুলো মেনটেন করুন। এবং আরেকটা ব্যাপার আমি বলি, ধর্মীয় দিক থেকেও এটা আমাদের মধ্যে একটা কালচার চলে আসছে যে সবচেয়ে ভালো গরুটা কেনা, কম দামে কার চেয়ে কে ভালো গরুটা কিনলো, কেউ হচ্ছে 1 লাখ টাকা দিয়ে ঠকে গেছে, আমি এই ধরনের একটা কালচার আছে, বা একটা জিজ্ঞেস করা কত দাম। তো আমার মনে হয় এসব থেকে এবার একটু বের হয়ে আমি নির্দিষ্ট একটা জায়গাতেই যাব, একটা জায়গায় যে কোরবানির পশুটা নিব, 3-4 জায়গা হাতে ঘোরাফেরা করার দরকার নাই। আমার যতটুকু আমার সামর্থ্য, যে আমার তো একটা নিয়ত আছে যে আমি এবার 70,000 বা 60,000 বা 1 লাখ টাকা দিয়ে করব, তো সেটা যে আমি যেটাই পাই না কেন, যদি আপনি মনে করেন যে আপনি ঠকে যাচ্ছেন, 1 লাখ টাকার গরু আপনি 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন, কিন্তু লাভবান কিন্তু হচ্ছে কে, যে সেই গরু ব্যবসায়ী, যে খুবই একজন দরিদ্র ব্যক্তি, তাহলে সেটাও তো আপনার এক ধরনের সওয়াবের ব্যাপার। এই ব্যাপারটাকে যদি এভাবে আমরা নিতে পারি, তাহলে অহেতুক ঘোরাফেরার ব্যাপারটা আসে না। স্বাস্থ্যবিধিগুলো তো আমরা সবসময় জানি, মাস্ক এবং মাস্ক পরিধানের ব্যাপার আরেকটা কথা খুব বলি, আমি মাস্ক পরে আছি, বাট গরুর হাটে যখন উচ্চস্বরে কথা বলতে হচ্ছে, তখন আমি মাস্কটাকে খুলে হয়তো থুতনিতে ঝুলিয়ে রাখছি, আমার লাভ কিন্তু হচ্ছে না। আবার এক মাস্ক বারবার উঠাচ্ছি, নামাচ্ছি, হাত দিচ্ছি, তারপর হচ্ছে বাহিরে প্রচুর গরম, আমি ঘেমে যাচ্ছি, এবং মাস্কের ভিতর দিয়ে আমি হয়তো বা মুখে বা হাতে মানে মুখে বা নাকে হাত দিচ্ছি। এগুলো থেকে পরিহার করুন। পকেটে একটা স্যানিটাইজার রেখে দিন এবং এক্সট্রা 2-3টা মাস্ক নিয়ে যান। যদি আপনার মনে হয় মাস্কটা সোক হয়ে গেছে, ভিজে গেছে, ওটা ফেলে দিয়ে নতুন একটা পরুন, এবং পরার সময় এবং ফেলে দেওয়ার সময় অবশ্যই হাতটা স্যানিটাইজ করে নিন। এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সামনে অনেক বড় বিপদ আছে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আরও একটি বিষয় হয়তো জানবার রয়েছে আমার, যেটি আপনি বলছিলেন যে নতুন করে যেই প্রবণতাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আমাদের আগে যে ধারণাটি ছিল যে শিশুদের ক্ষেত্রে বা কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে সংক্রমণটা সেভাবে হয় না বা তারা আক্রান্ত হয় না, কিন্তু সেটি এখন হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমি আরও বিস্তারিত আপনার কাছে শুনবো। আমি একটু শুনে আসি। জনাব টিপু সুলতান, কোরবানির ভেতরের একটি বড় জায়গা জুড়ে যেটি আমরা বলি যে পশুর চামড়া ক্রয় বিক্রয়, এবং প্রতিবারই আমরা দেখি নানা রকম আলোচনা সমালোচনা সেখানে থাকে। প্রথমত যে আলোচনাটি সবচেয়ে বড় ধরনের একটি আলোচনা হয় সেটি হচ্ছে চামড়ার দাম নির্ধারণ, এবং এর পরপরই আমরা যেটি দেখি সেটি হচ্ছে এই দাম নিয়ে এক ধরনের হা হুতাশ, বিশেষ করে যারা কেবলমাত্র এই কোরবানি ঈদ কেন্দ্রিক ব্যবসা করতে আসে তাদের এক ধরনের পথে বসে যাওয়ার যে খবর, সেগুলো আমরা গণমাধ্যমে দেখতে পাই। এই বিষয়গুলো করোনার মধ্যে এমনিতে তো মানুষের হাতে হয়তো সেইভাবে টাকা পয়সা নেই বা মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত, তারপরে যদি আবার আরেক ধরনের মানে মৌসুমি ব্যবসায়ী বলি বা অন্য ব্যবসায়ী বলি, তাদের কান্নাও যদি আমাদেরকে শুনতে হয়, সেটি নিঃসন্দেহে মানে অনাকাঙ্ক্ষিত। সেই বিষয়গুলো যাতে না ঘটে সে বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। বিষয়টা হচ্ছে, প্রথমে বলেছেন যে ব্লেম গেমটা তো প্রতি বছরই হয়ে থাকে। এই ব্লেম গেম জাতি, রাষ্ট্র, তথাকথিত চামড়া সংশ্লিষ্ট যারা টেলিভিশনের সামনে যারা বসে, শ্রোতা ভাইরা, কেউর কাছেই কাম্য নয় এবং এটা দেখতে চায় না। অ্যাকচুয়ালি ব্লেম গেমটা হচ্ছে আপনার মৌসুমি যারা সিজনাল ব্যবসায়ী, আমি পার্টিকুলার না বললেই নয়, তারা কিন্তু চোখের আইডিয়ার উপরে চামড়াগুলো কিনে থাকে। ওর কাছে যদি 20 ফিট হয়ে থাকে চামড়াটা, স্কোয়ার ফিট এটা কিন্তু পারচেস অ্যান্ড সেল হয়, আমাদের কাছে কিন্তু এটা 15 ফিট 16 ফিট হয়ে যায়। সেই ক্ষেত্রে 4 স্কোয়ার ফিট কিন্তু কমে গেল, 50 টাকা স্কোয়ার ফিট ধরলেও 200 টাকা কিন্তু কমে গেল। এটা বোঝানোর মতো কোনো ক্ষমতা, কোনো ক্যাপাসিটি আমাদের থাকে না। আমরা এর জন্য বারবার যতগুলো চ্যানেলকেও বলা হয়েছে, যারা প্রশ্ন করেছিল আপনার এই ধরনেরই প্রশ্ন, সেটাকে আমরা বলার চেষ্টা করে দিয়েছি যে প্রতি বছর যারা চামড়াটা ব্যবসা করে, মৌসুমি ব্যবসায়ী ধরেন,
এই বছর করলো, আগামী বছর করলো, তার বছর করলো, এরকম 5-7 বছর করার পর তার কিন্তু এক্সপার্টাইজ ডেভেলপ করে। আর এই বছর করলাম, আগামী বছর করলাম না, এর পরের বছর করলাম না, আবার 2 বছর পরে করলাম, সে কিন্তু এটার উপরে এক্সপার্টাইজ ডেভেলপ করে তো দূরের কথা, ইভেন সে কিন্তু এটা আই মেজারমেন্টে কিনে আনার পর আমাদের দামের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না, না হওয়ার সে সর্বস্ব হারিয়ে ফেলে। এখন এই ব্লেম গেমের বিষয়গুলো কিভাবে আমরা কন্ট্রোল করব, কিভাবে আমরা চেষ্টা করে থাকি। আর আমাদের মার্কেটে অনেক বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন 100 বছরের পুরাতন মার্কেট, এটা ঐতিহ্যবাহী মার্কেট, চামড়ার জন্য, কাঁচা চামড়ার জন্য অবশ্যই বাংলাদেশের বিখ্যাত মার্কেট। এই মার্কেটের ভিতরে আপনার 300 জন এনলিস্টেড আড়তদার আছে আমাদের, এবং 1600 ফরিয়ার সমাগম হয়ে থাকে সেই দিন। আমরা গতবারও করোনাকালীন সময় ওই জায়গাটা পার হয়ে এসেছি, কিন্তু আমরা বলে থাকি যে আমরা নিয়ন্ত্রণ করার এবং চেষ্টা করবো এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আপা বা কালাম ভাই যেটা বললো এটা আপনার চিরন্তন সত্য কথা। জীবন অ্যান্ড জীবিকার মাধ্যমে দুইটাকেই চালাইতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ এবং অনুভূতি থেকেও যদি দেখা যায়, সেটাও জীবন বাঁচানোর জন্য ফরজ, একদম সবচেয়ে আগে এটাকে গুরুত্ব দিয়েছে, তারপর জীবিকা। ঠিক আছে, এখন আমরা তো গতবারও করোনাকালীন সময়টা যেভাবে অতিক্রম করেছি, অনেক মানে প্রতিকূল পরিস্থিতির ভিতরে আমাদের আসতে হয়েছে, কিন্তু আমরা বলার পর সত্যি কথা যেটা, আমরা দেশ আর জাতিকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে থাকি, কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে কিন্তু পুরো ভিন্ন চিত্র এবং উল্টো চিত্র। এটা আমরা রোধ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না, এই ব্যর্থতার দায় স্বীকারও আমরা করতে পারি না, বিকজ আমরা বলার পর দেখুন সরকারের পক্ষ থেকে যথেষ্ট নীতিমালা বিধিমালা বেঁধে দেওয়ার পর সরকারের পক্ষ থেকে কিন্তু বাধ্য হয়েছে 7 ডেজ 14 ডেজ এইভাবে কন্টিনিউ করলে মানুষ খুব অসহায় হয়ে রয়েছে, এবং পত্রপত্রিকা টিভি চ্যানেলগুলিতে বিভিন্ন ধরনের সরকারের পক্ষে বিপক্ষে মন্তব্য করে, এগুলি কিন্তু আদৌ ঠিক না। সরকার তার জায়গায় যথেষ্ট জাতি দেশ রাষ্ট্রকে বাঁচানোর জন্য যে যে কৌশল অ্যাপ্লাই করার সব ধরনের করতেছে। এখন যদি আমরা ঠিক না থাকি, সরকার, আপনি বহির্বিশ্বতে যান, ইউরোপ আমেরিকান অনেক লোকজন আছে, আপনার কানাডাতে দেখেন জাস্টিন ট্রুডো কীভাবে তাদের ইনস্ট্রাকশন দেয়, এবং জাতি এবং দেশবাসী তারা প্রত্যেকটা লোক মেনে নেয়, কিন্তু আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল বলে থাকি সারা বছর এবং সর্বসময়। আমরা এই বিষয়ে আরো শুনবো। আমরা এরই মধ্যে যুক্ত করতে পেরেছি মোহাম্মদ মোস্তাক হোসেন, এনডিসি চেয়ারম্যান বেসিক। জনাব মোস্তাক হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমাদের আজকের যে আলোচ্য বিষয় করোনাকালের কোরবানি, এই করোনার কোরবানিতে একটি বড় জায়গা জুড়ে আছে আমরা বলছি যে চামড়ার ক্রয় বিক্রয়, এবং প্রতি বছরই আমরা যেটি দেখি, এবং কথা হচ্ছিল জনাব টিপু সুলতানও বলছিলেন যে এক ধরনের ব্লেম গেম কিন্তু চলে আসে। এই জায়গা থেকে করোনার সময় এসেও কি আমাদের পরিত্রাণের উপায় আছে কিনা, বা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো যদি একটু ব্যাখ্যা করেন। শিল্প মন্ত্রণালয় এবং কৃষি পরিবারের পক্ষ থেকে এটিএন বাংলা এবং দর্শক শ্রোতা ভাই বোনদের অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আপনি জানেন যে চামড়া যদিও বলা হয় বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর, কিন্তু আমি মনে করি বাংলাদেশের 1 নম্বর সেক্টর এটা। কেন 1 নম্বর সেক্টর? চামড়া হলো একমাত্র সেক্টর যেখানে আপনার বেসিক র মেটেরিয়াল চামড়া এই বাংলাদেশে এটা পাওয়া যায়। বাংলাদেশে আর কোনো শিল্প নাই যারা বেসিক র মেটেরিয়াল বাংলাদেশে পাওয়া যায়। গার্মেন্টস আপনারা জানেন যে 100% আমাদের র মেটেরিয়াল বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় আর কি। সেই হিসাবে এটা অত্যন্ত একটা পটেনশিয়াল প্রমিজিং সেক্টর। এবং এই চামড়া শিল্প এমন একটা বড় সেক্টর, আপনি দেখেন হাট বাজার করে দেখা যায় যে 90-95% জুতাই কিন্তু বিদেশ থেকে আসে। তার মানে এটা অত্যন্ত একটা পটেনশিয়াল সেক্টর। আমাদের 18 কোটি লোকের বাজার যদি আমাদের সেক্টর দখল করতে পারে, তাহলে আমি হিসাব করে দেখেছি যে 1 লক্ষ উদ্যোক্তা যদি সৃষ্টি হয় এই চামড়া এবং চামড়াজাত পণ্য তৈরিতে, তারপরে আমাদের কিন্তু এই লোকাল মার্কেটকে কভার করে পারবে না। তারপরে এক্সপোর্টের তো বিরাট সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে LWGO সার্টিফিকেট পেলে আমরা এখন যে 1 বিলিয়নের মার্কেট এটা 5 বিলিয়নে উন্নীত হবে। তবে হ্যাঁ, বেশ কয়েক বছর যাবত ব্লেম গেম চলে আসছে। আমি বলছি যে আমাদের আজকে সম্মানিত সদস্য আপনার হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব টিপু সুলতান উনি আছেন, উনি স্বীকার করেন ব্লেম গেম যেটা আসছে এটা কিছুটা কিন্তু অযৌক্তিক। আমরা বলবো অযৌক্তিক বলবো না কেন, আমি একটু ব্যাখ্যা দিই। যেমন ধরেন আমাদের এই চ্যানেলগুলোতে চামড়া দিয়ে থাকে, কিন্তু আমাদের পোস্ট আজকের যে যিনি আপনাদের অতিথি ওনার সংগঠন থেকে চাকরি দিয়ে থাকে, ওনার সোর্স হলো জেলা আড়ত, চামড়া আড়ত, জেলার সোর্স হলো উপজেলা আড়ত। এইভাবে চেঞ্জ চলে আসছে। গত বছর যখন আমরা মিটিং এ বসছিলাম, তখন আমরা চামড়া মালিক সমিতিরা ব্যাংকের কাছে টাকা চাইছিল আমাদেরকে লোন দেওয়া হোক, কিন্তু ব্যাংকগুলি লোন দিচ্ছিল না এই গ্রাউন্ড দেখিয়ে যে আপনাদের কাছে 8.5 কোটি টাকা আমাদের
পাওনা আছে, এই টাকা পরিশোধ না করলে আমরা ব্যাংক কোথেকে লোন দেবো? রাইট। তারপরে দেখা গেলো আমাদের এই টেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তখন বলছিলেন যে দেখেন আপনারা তো 8,500 কোটি টাকা লোন দিয়েছেন, একটা শিল্পকে দিয়েছেন 5,500 কোটি, আর বাকি 3,000 কোটি দিয়েছেন 150 ট্যানারিকে। সুতরাং যে একটা ট্যানারিকে আপনারা এত টাকা দিয়েছেন তারা কিন্তু আসলে মার্কেটে নেই, তারা কিন্তু ট্যানারি তারা স্থাপন করে নেয়। তাহলে তো আমাদের ব্লেম দেওয়া যায় না যে আমাদের বাকি 150কে আপনারা লোন দেন। তো যাই হোক, তারা সেই স্যাটিসফ্যাক্টরি অ্যামাউন্ট লোন তারা গত বছর পায় নাই। ফলশ্রুতিতে তারা কিন্তু কুষ্টা এবং কুষ্টা থেকে জেলা, জেলা থেকে উপজেলা, তারা কিন্তু পেমেন্টটা ঠিক মতো গত 2 বছর তারা পায়নি। গত বছরে তাদের এই অভিযোগ ছিল। তো এই বছর আমরা দেখলাম যে এই অভিযোগ তো চলতে দেওয়া যায় না, এই জন্য আমাদের কমার্স মিনিস্ট্রি একাধিক মিটিং করেছে, শিল্প মন্ত্রণালয় আমরা টাস্ক ফোর্স মিটিং করেছে, আমাদের শিল্প মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের সচিব মহোদয় আলাদা একটা মিটিং করেছেন সকল স্টেক হোল্ডার নিয়ে, ইনক্লুডিং টেনার্স অ্যাসোসিয়েশন, ফিনিশ ট্রেডার, আমার আজকে যিনি অতিথি আছেন ওনার সংগঠন সহ বাংলাদেশের অনেক স্টেক হোল্ডার নিয়ে মিটিং করেছেন। এবং সেখানে এই কথাটাই বলা হচ্ছে যে ট্যানারি মালিকরা টাকা কোথেকে দেবে তারা যদি ব্যাংক থেকে লোন না পায়। 1, 2, ট্যানারি বিসিক শিল্পনগরী যারা আমরা সাভারে স্থাপন করেছি, এই জমি এখনো তাদেরকে লিজ ডিড করে দেওয়া হয় নাই, যখন তারা ওইটা মর্টগেজও রাখতে পারছে না। তাহলে আমরা বিসিকের পক্ষ থেকে এখন আমরা লিজ ডিড করে দেওয়ার জন্য প্রস্তুত। আজকেও আপনি 5টি ট্যানারিকে আমরা জমি লিজ করে দিয়েছি, অর্থাৎ যিনি সম্পূর্ণ টাকা দিবেন মাত্র 495 টাকা পার স্কোয়ার ফিট রেট। আমাদের খরচ হয়ে গেছে 2,000 টাকার উপরে, আমরা সরকার এখানে ভর্তুকি দিয়েছে 85%। 495 টাকা পার স্কোয়ার ফিট যিনি টাকা দিয়ে দিবেন তাকে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি, তিনি এই লিজ ডিডটি ইউজ করে ব্যাংক থেকে মর্টগেজ পাবেন। অর্থাৎ বিসিকের তরফ থেকে যদি কোনো ট্রাস্ট মালিকরা বলে যে আমরা জমি লিজ দিতে পারছি না, লিজ ডিড করতে পারছি না, আমরা কিন্তু প্রস্তুত। লিজটা আমরা শুরু করেছি, আমরা 6 মাস আগে থেকে বলে দিয়েছি যে আমরা প্রস্তুত, আপনারা লিজ ডিড করে নেন, নিয়ে এখানে রাখেন। যাই হোক, এবার আমাদের আর্থিক ব্যাংকগুলি যে একাধিক মিটিং হয়েছে তারাও একমত যে এই সেক্টরে আমাদের বাঁচানোর জন্য অবশ্যই লোন দেওয়া দরকার। ট্যানারি মালিকরা যদি এই লোনটা পেয়ে যায় তারা কিন্তু আমাদের কুষ্টা যে বৃহৎ, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আড়ত, তারা তাদের যে বকেয়া সেটা পাবে, এবং কুষ্টা যারা রয়েছেন তারা কিন্তু আবার ওই যে জেলা এবং উপজেলা আড়তগুলিকে তারা পেমেন্ট করতে পারবে। তার মানে দেখেন ব্যাংকগুলো যারা চলে আসছে, এটা হলো কিছুটা হলেও কিন্তু সত্য ঘটনা, যেটার জন্য সরকার এবার সিরিয়াস স্টেপ নিয়েছে এবং আশা করা যাচ্ছে যে আমাদের ট্যানারিগুলি এই বছর ঋণ পাবেন এবং আমাদের এই সমস্যা কিছুটা থাকবে না। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, আপনার বাকি কথা আবারও আমরা শোনার চেষ্টা করব। আমি একটু শুনে আসি। আবুল কালাম, অধ্যাপক আহমেদ আবুল কালাম, আপনার কাছে যাব। চামড়া সংক্রান্ত বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটি বলবেন, কারণ কি চামড়ার ব্যাপারে আমাদের এখানকার যে ট্রেডিশন সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যে মাদ্রাসা বা এতিমখানা সেই জায়গায় দেয়া হয়, সেই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন সেটি একটু আলাপ করবেন। পাশাপাশি কোরবানির ব্যাপারে আপনার কাছে কি মনে হয় কিনা যে কোরবানির যে স্পিরিট আমরা বলে থাকি যে যেই 3 ভাগ করে 1 ভাগ গরিবদের বা মিসকিনদের দেওয়ার ব্যাপার, সেই জায়গাতে আপনার মনে হয় কিনা যে স্বাভাবিকভাবে সারা বছর যারা গোস্ত খেতে পারে না কিংবা প্রোটিনের অভাব থাকে, এই কোরবানির মাধ্যমে অন্তত তাদের সেই প্রোটিনের অভাব এই ধর্মীয় যে আমরা আচার অনুষ্ঠান তার মাধ্যমে সেটিও পূরণ হয় কিনা সেই বিষয়টিও বলুন। ধন্যবাদ আপনাকে। চামড়া নিয়ে যে কথাটি বলা দরকার সেটি হলো কোরবানি দাতা যে কোরবানি করে সেটি নিজে নিজের পরিবার ভক্ষণ করতে পারে বা ব্যবহার করতে পারে, কিন্তু চামড়া একজন পারিবারিকভাবে ব্যবহার করার যোগ্যতা অর্জন করে না। ওটা যখন বিক্রি করে দেয় কোরবানি দাতা তখন আর ওই পয়সা বা অর্থ নিজের খাওয়া বৈধ হয় না। কিন্তু বিক্রি না করলে যদি কোনো চামড়া কেটে কেটে পাক করে খাওয়া সম্ভব হয় অথবা নিজে কোনো কাজে ব্যবহার করা যায়, এটি কিন্তু কোরবানি দাতা বা তার পরিবারের জন্য বৈধ। তো বিক্রি করলে সম্পদ বা বিকৃত মূল্যটা কিন্তু শতভাগ গরিবের হক, বা আপনি যেমনটা বলছেন যে মাদ্রাসা, এতিমখানা অর্থাৎ অসহায় যে মানবতা তাদের এটা হক হয়ে দাঁড়ায়। এখন এখানে বড় কথা যে তাহলে চামড়ার মূল্যটা কিন্তু কোরবানি দাতা বা বিত্তবানের কাছে আসে না, যেভাবেই অর্থ করি মূল্যটা যায় গরিবদের কাছে। সেটি যদি ব্যাংক ঋণ না নেওয়ার কারণে অথবা এই আড়তদারের কোনো অব্যবস্থাপনার কারণে বা রাষ্ট্রীয় নির্দেশনা না মানার কারণ যাই হোক, যা ঘটছে সেটা হলো এই যে চামড়াগুলো যখন আমরা দেখি টেলিভিশনে ফেলে দেয়া হচ্ছে, পচে যাচ্ছে, তখন কিন্তু খুব বেদনাকাতর হয়ে যায় যে অর্থটা কিন্তু ধনী ব্যক্তির যাচ্ছে না,
কারণ ওই অর্থটা পেলে ওটা কিন্তু গরিবরা পেত, যে গরিব পাক। এবং বাংলাদেশের এটা যে অতি দরিদ্র যে অবস্থা তার থেকে উন্নয়ন ঘটতো, সেটি কিন্তু হচ্ছে না। তো এ ব্যাপারে সতর্ক থাকা দরকার। এবং এবার যে ব্যবস্থাপনা ভালো, বিশেষ করে গতবার একটি দেখা হয়েছে যে ব্যাংক লোন পায়নি, অর্থ পরিশোধ করতে পারেনি, চামড়া কিনতে পারেনি, আবার যেভাবে সংরক্ষণ করা দরকার সেই অভিজ্ঞতা যোগ্যতাও অনেক ক্ষেত্রে মৌসুমী ব্যবসায়ীদের হয়ে ওঠে না, এগুলো ওনারা বলবেন। তো এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটি হলো যে ধর্মীয়ভাবে এটা বেশি গুরুত্ব দেওয়া দরকার, কারণ এটা গরিবদের হক। আর আমরা গোশত কিভাবে দেব, দেখুন, একটা হলো আমরা বলি যে 3 ভাগ করে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজেরা খাবে, 1 ভাগ অন্যদেরকে দেবে। কিন্তু আমাদের চর্চা কি, আমি বহু ফ্যামিলির কথা জানি, মানে যে পরিমাণ কোরবানি দেয়া হয় 100 ভাগের 1 ভাগ রাখেন, 99 ভাগ দেশের মানুষকে দেওয়া হয়। হয়তো 20টা গরু জবাই করে, আমি গতকাল করে একজন বিত্তবান ব্যক্তির খবর জানি যে 20টি গরু জবাই দেন এবং উনি বলেছেন যে আমি দ্বিতীয় দিন একটু খাই, তারপরে আর না, সকল আমার দেশের মানুষের উদ্দেশ্যে ভাগ করে দিই। এটা যেমন দেখা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছোট্ট একটা ছাগল জবাই করে, 4 কেজি 5 কেজি হয়, ফ্যামিলির লোক খাওয়ার পরে কিন্তু দান করাই সম্ভব হয় না, বরং পারলে আর কেউ দিলে সেটাও খাওয়া সম্ভব। তো সুতরাং এটাও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। অতএব যে ব্যক্তি 10 কেজি ওজনের একটি ছাগল জবাই করে এবং নিট গোশত 5 কেজি পায়, ফ্যামিলির লোক যদি 10 জন হয়, তাকে আমরা উৎসাহিত করি না আপনি 3 ভাগ করে 2 ভাগ দান করে দেন। তার মানে 3 ভাগ দেওয়াটা একেবারে ম্যান্ডেটরি না, যতদূর সম্ভব তারা খাবেন এবং অন্যদেরকেও দান করবেন। কারণ উনি যেমন 3 ভাগ দিতে পারেন, আবার বহু লোক আছে তো 100 ভাগ করে 99 ভাগ দান করছে, এবং এটা খুব ঘটছে। এমনও আমরা ফ্যামিলি দেখছি নামাজ ঠিকমতো হয়তো পড়ে না, রোজা রাখতে পারে না, অতটা মোত্তাকি না, কিন্তু বড় একটা গরু জবাই করে কিন্তু সিংহভাগ গোশত মানুষকে দান করছে। এই মানসিকতা কোরবানির সময় আমরা লক্ষ্য করি এবং এটা স্যাক্রিফাইস দেখি। আরেকটি ব্যাপার হলো যে আপনি পুষ্টি তো তারা পূর্ণ করতেই পারে, কিন্তু ধর্মীয়ভাবে যে একটা ইসলামের একটি যে উদারতা, সেটা হলো এই যে সম্পদ উপার্জন করে একজন, কিন্তু অধিকারটা যে সকলে, লিসাইল আল মাহরুম, অর্থাৎ বঞ্চিত এবং প্রার্থী, অর্থাৎ সে উপার্জন করেনি। কোরবানি তো একজন ধনী ব্যক্তি যখন কোরবানি দেয়, ও গোশত যে গরিব লোকও খায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শহরের ভেতরে গরিব ব্যক্তিরা যে পরিমাণ গোশত পায়, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির অনেক মানুষ আছে নিজেরা জবাই করে ওই পরিমাণ গোশত হয় না। এখান থেকে ইসলামের একটি উদারতা যে হয়তো নিজে উপার্জন করতে পারে না, কোরবানি দিতে পারে না, কিন্তু খাওয়ার আয়োজন ধর্মীয়ভাবে তার ভাগে এটা ধর্ম তাকে কিন্তু দিচ্ছে। এই দিকটাও কিন্তু ধর্মীয় একটি উদারতা, আমরা এটা লক্ষ্য করেছি। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর শারবান তাহরুর কাছে যাব। ডক্টর শারবান তাহর, বিরতির আগে আমরা প্রথম পর্বে যে আলাপটি করছিলাম, সেখানে করোনাকালের কোরবানির ক্ষেত্রে আমরা বলছি কোরবানি তো আসলে কোরবানির যে আনুষ্ঠানিকতা, তাতে শিশু এবং মহিলাদের অংশগ্রহণ যথেষ্ট থাকে। শিশুরা যেমন আনন্দ উৎসবের মধ্য দিয়ে হাটে যাওয়া কিংবা তারপরে গরু নিয়ে আসার পর তাদের দেখার আনন্দ সেটি থাকে, আবার পরবর্তীতে এসে দেখা যায় মহিলা যারা, তাদেরকেও হয়তো সেই গোস্তগুলো মানে ব্যবস্থাপনা বা তাদেরকে সেগুলো করতে হয়। এই প্রতিটি ধাপেই করোনার সময়ে একটি সংক্রমণের ঝুঁকি থেকে যায় এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে শিশুদের ক্ষেত্রে আগে আমাদের যে ধারণা ছিল যে সংক্রমণ হয়তো হয় না সেভাবে বা আক্রান্ত হয় না, সেটিও হচ্ছে। সেই বিষয়টি আপনি একটু আলোকপাত করবেন এবং কি কি কমপ্লিকেসি আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে শিশুদের ক্ষেত্রে করোনা আক্রান্তর ফলে, সেটিও একটু বলবেন। আচ্ছা, খুবই ধন্যবাদ। একটা ভালো প্রশ্ন করা হয়েছে। যে আমি প্রথম অংশেই বলেছি যে এবার হচ্ছে কোরবানির পশু কিনতে যাওয়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে সংশ্লিষ্ট করা যাবে না। মানে আনন্দ করার জন্য যে দেখতে যাওয়া, যে দেখতে গেল পশু অনেকগুলো, এই ধরনের মেন্টালিটি এবার বাদ দিতে হবে। একেবারেই বাচ্চাদেরকে আমরা ইনভলভ করবো না, কারণ শিশুরা হচ্ছে আক্রান্ত হচ্ছে অনেক বেশি, আক্রান্ত মানে গতবারের তুলনায়। তো এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং যদি কোরবানি হয়ে যাওয়ার পরে মাংসের মাধ্যমে কিন্তু আসছে না ভিতরে, ঠিক আছে? তো ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ভিতরে আমি যে ভাগ করছি বা আলাদা করে প্যাকেট করছি, সেই অংশে কিন্তু ঘরের ভিতরে আমি যখন করছি তখন কিন্তু ওই করোনা রিলেটেড প্রবলেমটা থাকছে না। তাহলে কোন জায়গায় থাকছে?
অনেক সময় আমাদের যেটা থাকে যে বাহির থেকে অনেকেই থাকে যে গরিব মানুষ কিংবা কখনো বাসায় বুয়া ছিল 2 বছর আগে, সেও কিন্তু আসে যে আমি আমার মাংসের ভাগটা, মানে সে একটা অধিকার থাকে। তো এই যে তারা যখন আসে তাদের সঙ্গে এক্সপোজ হওয়ার ব্যাপারটাতে তখন এটা ছড়ানোর ব্যাপার থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ভিতরে মাংসটা যে আলাদা করে কতটুকু আমি দিব, আলাদা আলাদা প্যাকেট করে আমি নিচে দাঁড়ানোর কাছে দিয়ে দিলাম, তারাই ডিস্ট্রিবিউট করলো। তো সেক্ষেত্রে এই সচেতনতার ব্যাপারগুলো অবশ্যই দেখতে হবে, মানে একটা দূরত্ব বজায় রেখে তারপর মানে বিতরণের যে বিষয় সেটি করতে হবে। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, এই মুহূর্তে যদি আমি স্বাস্থ্য ক্রাইসিসের কথা বলি, করোনা তো চলছেই, এটা গত 1.5 বছর ধরে চলছে। এই মুহূর্তে কিন্তু একটা আরেকটা মহামারীর মতো আকার ধারণ করছে, সেটা হচ্ছে ডেঙ্গু। ঠিক আছে, তো বাচ্চারা এই মুহূর্তে শিশু হসপিটাল বা বাহিরের যে কোনো জায়গায় যত বাচ্চা ভর্তি হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে ভর্তি হচ্ছে। তো একেবারে জ্বর, এবং এবারে ডেল্টা ভ্যারিয়েন্টে কিন্তু জ্বরের সঙ্গে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, যেটা বাচ্চাদের এর আগে দেখা যায়নি। এবং শুধুমাত্র দেখা যাচ্ছে জ্বরের সঙ্গে সর্দি, কিংবা জ্বর মাত্র একদিন ছিল, প্রচন্ড শুধু মাথা ব্যথা করছে। তো এই সিমটম গুলো যেমন করোনা দেখা যাচ্ছে, এই সিমটম গুলো প্রচন্ড হাত পা ব্যথা, এগুলো কিন্তু ডেঙ্গুর একটা সিমটম। তো সবাই না ডেঙ্গুটার কথা আসলে ভুলে গেছে, এবং প্রবলেম যেটা হয় যে করোনা ভাবে যে করোনা, আচ্ছা ঠিক আছে বাচ্চাদের টেস্ট দরকার নেই, বাসায় একটু হোম ম্যানেজমেন্ট করি, আলাদা রাখি, বেশি বেশি ওকে একটু প্যারাসিটামল খাইয়ে দিলাম, এরকম করে করোনাকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। কিন্তু ডেঙ্গুটাকে যদি আমরা এভাবে ম্যানেজ করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না, কারণ অনেক বড় সমস্যা হয়ে যাবে। প্রথম থেকে শুরু হবে, এবং যে বাচ্চাগুলো ডেঙ্গু নিয়ে ভর্তি হচ্ছে তারা কিন্তু একেবারে শকে ভর্তি হচ্ছে, আইসিইউতে যেতে হচ্ছে, এবং সেখান থেকেও কিন্তু অনেকে মারা যাচ্ছে বা অনেক বেশি কমপ্লিকেশন দেখা যাচ্ছে, তাদের আইসিইউ মানে অ্যাডমিশনটা অনেক বেশি আমরা দেখছি এই সময়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যদি আপনার ফ্যামিলিতে কারো জ্বর থাকে, সাথে মাথা ব্যথা, চোখ ব্যথা, মানে এবং হাত পা ব্যথা এমন হচ্ছে, কিংবা সাথে ডায়রিয়া হচ্ছে, কিংবা সামান্য একটু পানি পড়ছে, তাহলে যে কোনো ভাবে হোক আপনি একটু ডক্টরের পরামর্শ নিন। আপনি যদি না যেতে পারেন টেলিমেডিসিনের মাধ্যমে নিন, এটা কি ডেঙ্গুর জন্য হচ্ছে নাকি করোনার জন্য হচ্ছে, এটাকে অ্যাসেস করে। দুটা ট্রিটমেন্ট পলিসি একেবারেই আলাদা। বাচ্চাদের হচ্ছে, এবং বাচ্চাদের ডেঙ্গুর ক্ষেত্রে এই পানি শূন্যতা থেকে যে কমপ্লিকেশন গুলো বাচ্চাদের বড়দের তুলনায় বেশি সমস্যা হয়। কাজে এই ব্যাপারটা অবশ্যই আমাদের এই মুহূর্তে একটু সচেতনতার ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও কথাটা ভুলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব টিপু সুলতান। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম করোনাকালের কোরবানি এবং চামড়ার যে ক্রয় বিক্রয় সেটি নিয়ে যখন আলাপ করছেন বেসিকের চেয়ারম্যান একটি কথা অবশ্য বলছিলেন যে ব্লেম গেমের একটি অংশ জুড়েই কিন্তু রয়েছে ব্যাংকের যে লোন ম্যানেজমেন্ট, সেই পলিসিগত তাদের কিছু সমস্যা, হয়তো এক বাস্কেটেই তারা সব ডিম রাখার কারণে হয়তো দেখা যাচ্ছে যে ডিমটা ভেঙে যাচ্ছে, সেরকম ঘটনাটি ঘটছে। এটি একটি বিষয়, সে বিষয়ে আপনি বলবেন। পাশাপাশি আপনি যেই মুহূর্তে এই চামড়া ক্রয় বিক্রয় বা পরিবহন অন্যান্য ব্যবস্থাপনা করবেন সেই মুহূর্তে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি বিধিনিষেধেরও বিষয় রয়েছে। সেই জায়গাতে আপনাদের মানে দাবিটা কি বা পরামর্শটা কি সেটি নির্বিঘ্ন করতে, সেই বিষয়টি বলবেন। আর চামড়া পার্শ্ববর্তী দেশে চলে যাওয়া সেই সব বিষয় নিয়েও দীর্ঘদিন থেকে কথাবার্তা হয়েছে, সেই জায়গাতে আপনাদের উদ্বেগ এবার কীরকম সেটিও বলবেন। দেখুন বিষয়টা এরকম যে যেটা প্রথম প্রশ্ন করলেন আপনি, সেটা হলো চামড়া নিয়ে যে ব্যাংকের যে একটা ধূম্রজালের সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের কাছে মোটেও কাম্য নয়। একটু আগে মোস্তাক ভাই বলে গিয়েছেন 8,500 কোটি টাকা যদি 155টা ট্যানারিকে ভাগ করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকতো। কোনো এক ট্যানারি 5,500 কোটি টাকা নিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, পরিতাপের বিষয়। আমরা এই বিষয়ে চামড়া সেক্টর থেকে তীব্র নিন্দা জানাই, এটা মোটেও কাম্য না। চামড়া সেক্টরের উপরে আপনি 5,500 কোটি টাকা নিলেন, মোস্তাক ভাই যেভাবে বললো কথাটা, আর 3,000 কোটি টাকা 154টা ট্যানারিকে ভাগ করে দিলেন, এটা তো ব্যাংকের দোষ। ব্যাংক রিয়াল এক্সামিন করেনি, আমি কি ডিফল্টার, আমি ক্লাসিফাইড, আমার বিজনেসের ভলিউম, বিজনেস রান করার পদ্ধতি, পলিসি কতটুকু আছে, আমাকে কিন্তু ওজন করার দায়িত্ব ব্যাংকের। জি, সে বিষয়টা আমরা একেবারে পরিষ্কার। ব্যাংক যেহেতু পারেনি, এটা ব্যাংক সাফারিং হচ্ছে, এবং ব্যাংক বলতেছে তারা রুগ্ন হয়ে গেছে, ওই ট্যানারিগুলোদের টাকা দেওয়া যাবে না। দেখুন টাকা যেটা সাপ্লাই এবং চেইন আছে, এটাতে যদি টাকা কিন্তু অটোমেটিক্যালি হাত বদল হয়ে কিন্তু বিজনেসের কাছে যায়, যতগুলো হাত বদলাবে ততগুলো বিজনেস হবে। এখন ব্যাংক যদি তাদের টাকা দিত ট্যানারির,
ট্যানারি আড়তদার ভাইদের গুলাকে টাকা দিত। আমরা কি করতাম, প্রান্তিক চাষি থেকে শুরু, যেটা এটা কিন্তু আমাদের কৃষি পণ্য মতো না, আমাদের চামড়াটা লেদার সেক্টরটাই, আমাদের লাইসেন্সগুলো কিন্তু কৃষি পণ্যর মানে পেরিশেবল আইটেম যেরকম, রাইট। তো এখন আমরা প্রান্তিক এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পাঠিয়ে দিতে পারতাম টাকাগুলো। ম্যাক্সিমাম যোগান কিন্তু কাঁচা চামড়াগুলো ডিস্ট্রিক্ট ওয়েজে ডিস্ট্রিক্ট লেভেলের লোকগুলোই দেয়। আর আমরা যদি এই টাকাগুলো পাঠিয়ে দিতে পারতাম, তারা অনায়াসে অবাধে ঢাকায় চামড়াগুলো পাঠিয়ে দিত, এতে কোনো সমস্যা হইতো না। দেখুন সাপ্লাই অ্যান্ড চেইন যে ব্যবস্থা, মানে একজন আরেকজনের সাথে জড়িত, রিলেটেড, ব্যাংক তাদের দেয়নি, তারা আমাদের দিচ্ছে না, আমরা ওখানে পাঠাইতে পারতেছি না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আপনার যে ডিমান্ড রিকোয়ারমেন্ট আছে চামড়ার প্রতি, যে আপনি বরাদ্দ দিবেন যে টাকাটা, এই টাকাটা 50%ও হয় না। সেই ক্ষেত্রে কালাম ভাই যেটা বললো যে চামড়া নদীতে ফেলে দেওয়া হচ্ছে, পুঁতে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা বলবো না আমি, হয়েছে, কিন্তু যারা যারা এটা করেছে এটা সরকারের পক্ষ থেকে যথেষ্ট অ্যাকশন নেওয়া উচিত ছিল। আর এটা সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য ওয়ান কাইন্ডস অফ সাবোটাজ, এটা ম্যাকিং করে তারা করতে পারে, এটা অসম্ভবের কিছু না। যাই হোক, আমরা চাচ্ছি যে জিনিসটা যে সরকারের পক্ষ থেকে আমরা কোনো, সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক। মানে এবারকার ব্যবস্থাপনা আপনি কিরকম দেখছেন? নিশ্চয়ই দেখেছেন যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ভার্চুয়াল মিটিং করেছি, কমার্স মিনিস্ট্রিতে হয়েছে, সব জায়গায় আলোচনা হয়েছে, তারা কিন্তু যথেষ্ট সিরিয়াস। কিন্তু বাস্তবায়ন রুট লেভেলের যে মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হয়, এরা কিন্তু প্রচুর দায়িত্ব অবহেলা করে। দেখুন হাটের ব্যাপারটা, গরুর যে হাটগুলো দিয়েছে সিটি কর্পোরেশন থেকে, এবং ওই আপা বলল যে ওই নির্দিষ্ট জায়গায় কোনো স্লোটার নাই, স্লোটিং হাউস নাই, বিভিন্ন, মানে আমরা প্রস্তাব উপস্থাপনা করি এবং চুলচেরা বিশ্লেষণ করি, কিন্তু বাস্তবমুখী না, ইমপ্লিমেন্টেশন কোথাও হয় না। এই 28টা হাট থেকে 8টা হাট ক্যান্সেল করে 20টা হাট দিল সিটি কর্পোরেশন, ভেরি গুড, এটা দিতেই পারে, এটা শহরবাসীর জন্য প্রয়োজনও। কিন্তু যে সমস্ত হাটগুলো মাইকে ফলাভাবে প্রচার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে যদি অনিয়ম করা হয়, অথচ পাশাপাশি অনিয়ম হচ্ছে, সাথে সাথে অনিয়মগুলো হচ্ছে, এটা দেখার কে আছে, এটা আইনগত ব্যবস্থা নেয়ার কে আছে? এটা শুধু মুখে মুখে বললাম, কোনো জিনিস বাস্তবায়ন হলো না, এটা কিন্তু আমরা ফেড আপ হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা এটা চাইও না, এটা আমাদের কাছে মোটে কাম্য না। যে দেখুন, আপনারা নিশ্চয়ই দেশ বিদেশ অনেক জায়গায় সফর করেছেন, বিদেশি পলিসিগুলো, তাদের চলাফেরা, তাদের জীবন ব্যবস্থা আমাদের থেকে ফার ডিফারেন্স। আমি মালয়েশিয়ায় আমি কথা বলেছি, আমার ফ্রেন্ড আছে ওখানে, কয় লকডাউন তো লকডাউনই, আমাদের এখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনার ওই ভ্রাম্যমাণ আদালত সাথে সাথে জেলে দিয়ে দেয়। আর আমাদের সরকারের পক্ষ থেকে যে আইন কানুন দেয়া হয়, শাটডাউন বলেন, লকডাউন বলেন, জাতি আর সমষ্টিগত লোক যদি মেজরিটি লোক না মানে, এটা সরকারের কত। এখন এই লকডাউনের মধ্যে আপনাদের যে চামড়া পরিবহন হবে, বিভিন্ন এলাকায় যাবে, সেগুলোর ক্ষেত্রে কি আপনার পরামর্শ? আমরা বারবার বলে আসতেছি, এখন কমার্স মিনিস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রিতে লেটার চালাচালি করে, চিঠিপত্র চালাচালি করে বাস্তবায়ন সম্ভব না। আপনাদের মাধ্যমে ফলাওভাবে সারা দেশ এবং রাষ্ট্র শুনতেছে, জানতেছে। সরকারের কাছে আকুল আবেদন এবং নিবেদন, আপনি 14 ডেজ লকডাউন দিয়েছেন আমার দেশের মানুষকে, আপনার দেশের জাতিকে বাঁচানোর জন্যই, অন্য কারণে আপনি দেননি, এটা সবাই বুঝি আমরা। এখন চামড়া সংশ্লিষ্ট যে ট্রান্সপোর্টেশন আছে, প্রিজার্ভেশনের দায়িত্ব যারা আছে, এটা যারা যারা জড়িত আছে, তাদের অবাধে উন্মুক্তভাবে চামড়া, কাঁচা চামড়া নিয়ে আসা যাওয়ার জন্য মুভমেন্ট করার সুযোগ করে দেওয়া হোক। অন্যথায় এই কাঁচা চামড়া কিন্তু পচনশীল দ্রব্য, এই পণ্য কিন্তু নষ্ট হয়ে গেলে এটা বিশাল বড় দেশের এবং রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে। আমরা চাই না যে অবশ্যই কাঁচা চামড়া যারা যারা সংশ্লিষ্ট আছে তাদের অবাধে মুক্তভাবে মুভমেন্ট করতে দেওয়া হোক দেশের আনাচে কানাচের লোকদেরকে। এটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ জনাব মোস্তাক হাসান, আপনি শুনছিলেন, যদি এই বিষয়টি একটু আলোকপাত করেন, আমরা শেষ করব সার্বিকভাবে চামড়ার যে ব্যবস্থাপনা। ধন্যবাদ আপনাকে। চামড়া হলো বাংলাদেশের নাম্বার 1 পটেনশিয়াল সেক্টর। আমরা 1 লক্ষ চামড়া শিল্প উদ্যোক্তা সৃষ্টি করার জন্য বেশি কাজ করছে। আমরা গত 2 বছরে যে আমাদের সরকারে আমরা যে একটু সামান্য বিশৃঙ্খল অবস্থা আমরা লক্ষ্য করছি, তার জন্য এবার শিল্প মন্ত্রণালয় এবং বিসিক কঠিন হস্তে এগুলি দমন করার জন্য আমরা মাঠে নেমেছে। আমরা চামড়া সঠিকভাবে গরুর দেহ থেকে সরানোর জন্য আমরা একটা লিফলেট তৈরি করেছি। এই লিফলেট আপনার ডিসির মাধ্যমে ইউনো হয়ে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার, পৌরসভা, সিটি কর্পোরেশন। জনাব মোস্তাক হাসান, এক কথায় যদি একটু একটা বিষয় বলেন, সেটি হচ্ছে নির্দেশনা দেয়া
এক বিষয় এবং সবসময় নির্দেশনা দেওয়া হয়, যেটি টিপু সুলতান সাহেব বলছিলেন যে নির্দেশনা দেয়া এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন এই দুটির মাঝে কিন্তু যথেষ্ট ফারাক রয়েছে। আপনি সেই বিষয়টি কিভাবে নিশ্চিত করবেন সেটি যদি ব্যাখ্যা করেন খুব সংক্ষেপে, আমরা শেষ করব। জি, আমরা শুধু নির্দেশ নয়, আমরা বাস্তবায়ন করছি। ডিসি, ইউনো এবং ডিস্ট্রিক্ট জেলা অফিসার সারাক্ষণ মাঠে থাকবে। এবছর প্রত্যেকটা ইউনিয়নে আমরা চামড়া সংরক্ষণ করার জন্য আমরা স্টেপ নিচ্ছি এবং আমরা পত্রিকাতে আপনার এটিএন বাংলাও চলে আসছে, আমরা একটা টিভিসি করেছি, সেখানে বলেছি চামড়া অবাধ প্রবাহ হবে, আনইন্টারাপ্টেড, এখানে কোনো বাধা থাকবে না। অসংখ্য ধন্যবাদ, আমরাও সেই প্রত্যাশাই করি। অসংখ্য ধন্যবাদ। ডক্টর শারাবান তহুরা যদি কিছু যুক্ত করেন 30 সেকেন্ড। আমার কথা একটাই, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধিটা মানতে হবে। সেটা হচ্ছে আপনার নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজেরই। সরকার আইন করতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার স্বাস্থ্য, আপনার পরিবার যদি ইনফেক্টেড হয় এবং সেখান থেকে যদি কেউ মারা যায় বা সিভিয়ারিটি হয়ে যায়, সেই দায়িত্ব আপনার। কাজেই স্বাস্থ্যবিধি একদম একদম পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে, সঠিকভাবে মাস্ক পরতে হবে, স্যানিটাইজটা ইউজ করতে হবে, বাচ্চাদেরকে সুরক্ষিত রাখুন। আপনার পরিবারে যদি কোনো গর্ভবতী নারী থাকে এবং যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে, তাদেরকে একেবারেই আলাদা করে ফেলুন এবং একটু সামান্য অসুখ হলে ডাক্তারের পরামর্শ নিন। দেখুন, আমি তো একটি কথা বলেছি বারবার, কথাটা হচ্ছে ইংরেজিতে বলে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, অর্থাৎ বলা সহজ কিন্তু করা কঠিন। আমাদের বিখ্যাত মার্কেট, 100 বছরের পুরাতন মার্কেট, এই মার্কেটের মধ্যে শত শত ট্রাক যায়। আপনি দেখেন ঢাকেশ্বরী মন্দির হয়ে পলাশী সংলগ্ন সোজা সাউথের দিকে যদি দান, আপনার দক্ষিণ দিকে যেটা মার্কেট আমাদের, এই মার্কেটে যাওয়ার পথে ইবনে সিনার সাথেই যে খোরাখুরিয়া কাটাকাটি হয়েছে, সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে কোনো কারণে এটা আমরা অনেক চিঠি দিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, আপনার সিটি কর্পোরেশনে চিঠি দিয়েছি, আপনার ডিসি সাহেবকে দিয়েছি, আরও বহু জায়গায় দিয়েছি। এটা অনুরোধ করতেছি আপনাদের কাছে, জীবন কালকের ভিতরে এটা রিপেয়ারিং যদি না হয়, একটা ট্রাকের অ্যাক্সেল ভেঙে যদি পড়ে যায়, হাজার হাজার ট্রাকের ধ্বংস হয়ে যাবে। চারোদিকে আমরা সারাউন্ডিং ডিজাস্টার ছাড়া আর কিছুই দেখব না। আমরা অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে, যেটা অবশ্যই এটা রিপেয়ারিং এর জন্য হস্তক্ষেপ কামনা করছি। যে আমি একটি কথা বলতে চাই, চামড়া যেমন একটি শিল্প, পশুর সঙ্গে কি তার দুটো বিষয় আছে, একটা হলো চর্বি আর হাড়গোড়। এটিও বেশ বর্তমানে বিদেশে রপ্তানি হচ্ছে। এখানে একটি শরীয়তের মাসালা বলি, চর্বি যদি বিক্রি করা হয় সেটি কোনোভাবেই কোরবানি দাতা এর অর্থ ভক্ষণ করবেন না, বা কোরবানি দাতা কোনোভাবেই বিক্রি করতে পারে না, কিন্তু গরিবের পক্ষে বিক্রি করবেন, অর্থাৎ যে টাকা বিক্রি করা হবে গরিবকে দেবেন। অনুরূপ হাড়গোড় এটি সংরক্ষণ করবে, আর যদি বিক্রি করা হয় তো সেই টাকাটাও যেন গরিবকে দেয়া হয়। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ডিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। সবাইকে আগাম ঈদ উল আজহার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।